তবে কি এই জন্য এত অস্থিরতা? চিন্তার জালে আবদ্ধ পড়ে হঠাৎ খেয়াল করলো এর মধ্যেই ক্লাস শেষ হয়ে গেছে। ছাত্রছাত্রীরা দল বেঁধে বেরিয়ে যাচ্ছে। পায়ের আওয়াজে ভরে উঠল পুরো করিডোর। পড়িও উঠে দাঁড়ালো। সামনে আরেকটি ক্লাস থাকলেও সেটা শুরু হতে দেরি আছে। তাই সে ঠিক করলো লাইব্রেরিতে যাবে। অন্যদিকে একই সময়ে ইউভান আরেকটি ক্লাসরুমের থেকে বেরিয়ে করিডোরে ধরে হাঁটছিল। চোখে ছিল এক অস্থির দীপ্তি, হৃদয় তার করছিল। কারণ আজ সকাল থেকে এখনো সে তার বোন পরীকে একবারও দেখেনি। অথচ মেয়েটাকে সে ভার্সিটি আসতে দেখেছে। ইউভান হাতের ঘড়ির কাঁটার দিকে তাকালো। তার মনে হলো এই মুহূর্তে পরী নিশ্চয়ই লাইব্রেরিতে আছে। বুকের ভেতরের অস্বস্তি যেন তাকে ঠেলে নিয়ে গেল সেদিকেই। করিডোরের নিস্তব্ধতা ভেদ করে তার পদশব্দ প্রতিধ্বনিত হতে লাগলো এবং অবশেষে সে দ্রুত পা বাড়ালো লাইব্রেরির দিকে। দুপুরের নিস্তব্ধতায় লাইব্রেরির ভেতরে বইয়ের পাতায় শব্দে চারপাশ জুড়ে সাদা আলো। কাঠের টেবিলে মাথা ঝুঁকে বসে আছে পরী। সামনে খোলা কেমিস্ট্রির বই। গতকাল ইউভান যেভাবে বুঝিয়ে দিয়েছিল সেইভাবে আজ সে নিজে নিজেই চেষ্টা করছে বুঝতে, কিন্তু অদৃশ্য এক দৃষ্টি যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে আছে ইউভান, চোখে তার স্নেহ, মনে তার আকুলতা। বুকের ভেতর কেবল একটি ইচ্ছে হচ্ছে দৌড়ে গিয়ে নিজের বোনটিকে একটিবার বুকের ভেতর টেনে নেওয়া। তবুও সে নিজেকে সংযত করলো, কারণও জানে কয়েক বছর আগে সেই রাতের পর ছাদ থেকে পড়ে গিয়ে পরীর স্মৃতি ঝাপসা হয়ে গেছে। না হলে তার ছোট বোনটি অন্তত একবার হলেও ভাইয়ের ছায়া চিনতে চেষ্টা করত। পরী যখন বইয়ের পাতা উল্টাচ্ছিল হঠাৎ অনুভব করলো এক ধরনের দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে তাকে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে টের পেল দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। দেখলো ইউভান দাঁড়িয়ে আছে। হঠাৎ তাদের চোখাচোখি হতেই ইউভান ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। পায়ের শব্দ ধ্বনিত হলো কাঠের মেঝেতে। ইউভান পরীর টেবিলের সামনে পৌঁছাতেই পরী দ্রুত উঠে দাঁড়ালো, বলল, হ্যালো স্যার। ইউভান সামান্য হাসলো, চোখের চশমা ঠিক করে। তারপর ধীরে ধীরে একটা চেয়ারে বসলো। বসো পরী। পরীও বসলো। তারপর কৌতূহল ভরে জিজ্ঞাসা করলো, স্যার, আপনি এই সময়ে এখানে? ইউভান কণ্ঠে স্বাভাবিকতার আবরণ টেনে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম তুমি গভীর মনোযোগ দিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছো। মনে হলো হয়তো তোমার হেল্প লাগতে পারে। তাই চলে এলাম। পরীর মুখে আনন্দের রেখা ছড়িয়ে পড়ল। থ্যাঙ্কস স্যার। সত্যি আমার এই জায়গাটা একটু বুঝিয়ে দিন। ইউভান মনোযোগ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বিষয়গুলো বুঝিয়ে দিল। মাঝে মাঝে দুই একটা কথাও বলেছে। পরীও অনুগত ছাত্রী সেজে সবকিছু মনোযোগ দিয়ে শুনতে থাকে। হঠাৎ ইউভান থামলো। কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো, পরী, ডিড আই আস্ক ইউ সামথিং? পরী চোখ তুলে তাকালো তার দিকে। কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করছে স্যার কি বলতে চায়। তারপর বলে, বলুন স্যার। ইউভান এবার কৌশল করে বলল, অ্যাকচুয়ালি তুমি এখানে কি একা থাকো? না মানে আজ দেখলাম একটি ছেলে তোমায় দিয়ে গেল। পরী সামান্য ইতস্তত করলো। আসলে এত অল্প বয়সে বিয়ে হয়েছে শুনলে স্যার কি ভাববে। তাও কণ্ঠ স্বাভাবিক করে বলল, উনি আমার হাজব্যান্ড। আমরা দুজনেই শুধু নিজেরাই থাকি স্যার। এই তো, এখানে ব্যাকওয়ার্ডসে আমাদের বাড়ি। ইউভান চুপচাপ শুনল পরীর কথা। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ও আচ্ছা, বাড়ির কথা নিশ্চয়ই তোমার মনে পড়ে। আর তোমার আম্মুর কথা কি মনে পড়ে? পরীর চোখ হঠাৎ ম্লান হয়ে এলো। ঠোঁট কাঁপলো, কণ্ঠ ভারী হলো। বলল, হুম, মনে পড়ে। কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে শাশুড়ি আম্মুর কথা। উনি খুব ভালো মানুষ জানেন স্যার। আসলে আমাদের বাড়ির সবাই খুব ভালো, শুধু একজন ছাড়া। ইউভান সূক্ষ্ম দৃষ্টি দিয়ে লক্ষ্য করলো পরীর চোখের ভেতর বিমর্ষতার ছায়া। ওর মনে হলো ওদের আম্মু নিশ্চয়ই পরীর সাথেও কোনো অন্যায় করেছে। নরম কণ্ঠে সে আবার প্রশ্ন করলো, সেই একজন কে পরী? পরীর ভিতর বুকের ভেতর চলতে থাকে দোটানা। মনে মনে বলল, না, হাজার হোক স্যার তো আমার আপন কেউ না। ঘরের ভেতরের কথা হুট করে ওনাকে বলাটা ঠিক হবে না। তাই সে দ্রুত প্রসঙ্গ ঘুরিয়ে বলল, স্যার, আপনার বাড়িতে কে কে আছে? আপনি কি এখানে একা থাকেন? ইভান হালকা হেসে বলল, আমার ওয়াইফ আছে। নিশ্চয়ই একদিন তোমার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেব। জানো পরি, তোমার মতোই আমার একটা ছোট বোন ছাড়া আর কেউ নেই। আমি তাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আজ আমরা একে অপরের থেকে অনেক দূরে। শেষের কথাটা যেন নিদারুণ কষ্ট মিশ্রিত স্বরে বের হলো। পরীর বুকের ভেতর কেমন এক অস্থিরতা খেলে গেল। সে তাকালো ইউভানের দিকে। ভালো করে দেখলো ইউভান চশমা খুলে বাইরের দিকে তাকিয়ে আছে। মুখে শান্তির মুখোশ, কিন্তু চোখেও
ওর ঠোঁটে জমে আছে তীব্র এক যন্ত্রণা। পরীর বুকটা মোচড় দিয়ে উঠল। তার চোখ হঠাৎ আটকে গেল ইউভানের চোখের নিচে থাকা ওই ছোট তিলে। সেই মুহূর্তে পরীর চোখের সামনে গত রাতের সেই খামের ছবির চোখের সামনে ভেসে উঠল। ছবির এক অংশে ছিল এমনই এক চোখ আর এমনই এক তিল। পরীর বুক ধড়ফড় করতে লাগলো, ঠোঁট কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলল, আমায় যেভাবেই হোক ছবিটা দেখতে হবে, কিন্তু এটা সত্যিই কি সম্ভব? অন্যদিকে ইউভান তখনও বাইরের দিকে তাকিয়ে রইল, অথচ বুঝতেই পারল না তার ওই অগোচরে পরী তাকে চিনে নেওয়ার একান্ত প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু হঠাৎই পরীর মনে সেহেরানের মুখ ভেসে উঠল। গলা শুকিয়ে গেল, তার মাথার ভেতর অশুভ প্রশ্ন ঘুরপাক করতে লাগলো। আমি যা ভাবছি যদি সত্যিই তাই হয়, তবে আমার আর সেহেরানের সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নেবে? লাইব্রেরির ভেতরে নিস্তব্ধতা গাঢ় হলো, কেবল পাতা উল্টানোর শব্দ আর দুই ভাই বোনের নিজেদের হৃদয়ের অনুচ্চারিত অস্থিরতা মিশে এক অদৃশ্য ঝড় তৈরি করলো। নিউ হ্যাভেন ভার্সিটির লাইব্রেরির করিডোরে তখন সময় যেন থমকে দাঁড়িয়েছিল। ঘড়ির কাঁটার ধীর লয়ে চলা টিকটিক শব্দও হারিয়ে গিয়েছিল এক অদৃশ্য নিস্তব্ধতায়। দেয়ালের লম্বা কাচের জানালাগুলো দিয়ে পড়ন্ত বিকলের রক্তিম আলো ভেতরে ঢুকে এসে করিডোরের ধূসর মেঝেতে ছোপ ছোপ আঁকছিল আস্তগামী সূর্যের রক্তাক্ত আঁচড়। চারিদিকে এক অবাঞ্ছনীয় শ্বাসরুদ্ধ নীরবতা, যেন অনন্ত কাল ধরে সঞ্চিত অশ্রু আজ আলো ছায়ার খেলায় বয়ে যাচ্ছে। পরী ভার্সিটির গেট পেরিয়ে বাইরে আসতেই দেখে সড়কের পাশে কালো রঙের গাড়িটি দাঁড়িয়ে আছে। সেহেরান অদ্ভুত গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। সে গাড়ির দরজা খুলে দিলে পরী উঠে বসে। মৃদু বিস্ময়ে জিজ্ঞাসা করলো, সেই কখন থেকে অপেক্ষায় ছিলাম, এত লেট কেন করলেন? সেহরান কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে টিস্যু বের করে ওর মুখমণ্ডলের ক্লান্ত ছাপ মুছে দেয়। তারপর কণ্ঠে কোমল অথচ দৃঢ় স্বরে বলল, একটা আর্জেন্ট কাজ ছিল, কাজ শেষ করেই সোজা এখানে এসেছি। গাড়ির ড্যাশবোর্ড থেকে পানি এগিয়ে দিয়ে আবার বলল, এটা খেয়ে নে। পরি বিনা প্রশ্নে শান্তভাবে পানিটা খেয়ে নিল। সেহেরান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ডাকলো, পরি। পরি কেবল চোখ তুলে তাকালো, হুম। সেহেরান চোখের ইশারায় ওকে নিজের বুকে আসতে বলল। কোনো দ্বিধা ছাড়াই পরি মাথা রেখে দিল তার স্বামীর বুকে। দুই হাত দিয়ে জড়িয়ে ধরল নিঃশব্দে, যেন এটাই ছিল তার সবচেয়ে স্বাভাবিক আশ্রয়। সেহরান মৃদুস্বরে প্রশ্ন করল, কিছু জিজ্ঞেস করলে না যে? হঠাৎ কেন তোকে এভাবে কাছে ডাকলাম? পরি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সেহরানের বুকে টুপাটুপ কয়েকটা চুমু খেয়ে মুখটা উপরে তুলল। শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, জানতে হবে না। আমি জানি নিশ্চয়ই কোনো কারণে আজ আপনার মনটা ভালো নেই, তাই একটু শান্তির খোঁজে আমাকে বুকে টেনে নিয়েছেন। সেহরানের মুখে অচেনা প্রশান্তির রেখা ফুটে উঠল। মুহূর্তে বুকটা শান্ত হয়ে গেল। সে মৃদু হেসে বলল, বাহ, আমার বউ দেখি পুরোপুরি আমায় বুঝে গেছে। যাক, ভালো হলো। এখন থেকে আর তাহলে হাতে কলমে আর কিছু বুঝিয়ে দিতে হবে না। পরি অভিমান মাখা দৃষ্টিতে বুঝে ফেলেছিল সেহেরানের দুষ্টুমি, তাই ওর বুকে মৃদু কিল মেরে হেসে বলল, অসভ্য লোক, সবসময় শুধু বাজে কথা বলেন। সেহরান হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যেন ক্লান্তি ও গোপন অস্থিরতা লুকিয়েছিল। তারপর পরীকে আরো কাছে টেনে এনে গম্ভীর সুরে বলল, অসভ্য হই আর ভালো হই, আমি কিন্তু পুরোটাই তোর। কথাগুলো শেষ হতেই সে পরীর ঠোঁটে একের পর এক চুমু দিতে থাকে, যেন প্রতিটি চুমুই ছিল তার নীরব প্রতিশ্রুতি। পরী লজ্জায় আর আবেগে কেঁপে ওঠে, ফিসফিস করে বলল, চলুন বাড়ি যাই। কিন্তু সেহেরান মাথা নেড়ে ধীর স্বরে বলল, না, এখন নয়। আজ বাড়ি না, বরং আমরা অন্য কোথাও যাব। পরী অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায়? সেহেরান রহস্যময় দৃষ্টিতে হাসলো, যেন চোখের গভীরে অজানা কোনো গল্প লুকিয়ে আছে। গেলেই দেখতে পাবি। ক্যানেটিকাট পোস্ট মল, ওয়েস্ট হ্যাভেন। আলোক উজ্জ্বল প্রাচুর্যের আবরণে ঢাকা এই বিপুল শপিং কমপ্লেক্স যেন এক অন্তহীন নগর স্বপ্নের প্রতিচ্ছবি। বিশাল কাচঘেরা দেয়ালে রঙিন নিয়ন লাইটের ঝলক, চারপাশে মানুষের কোলাহল, রেস্টুরেন্ট থেকে ভেসে আসা কফি আর চকলেটের গন্ধে মিশে আছে এক অদ্ভুত আকর্ষণ। ছাদের উজ্জ্বল লাইটে শপিং মলের মেঝেতে সৃষ্টি হয়েছে অসংখ্য আলোকছটা, যেখানে মানুষের ছায়া বারবার প্রতিফলিত হয়ে মিলিয়ে যাচ্ছে। এই মলে প্রবেশ করেছে সেহেরান, পরি, রাহুল, মাসুক ও ঈশানী।
সামনে মাসুক আর ঈশানীর বিয়ে, তাই সকলে এসেছে কেনাকাটায়। সবার মুখে উৎসবের আনন্দ, কিন্তু সেহেরানের অন্তরে লুকিয়ে আছে অচেনা অস্থিরতার ঢেউ। যেন আজ এখানে আসার পেছনে তার বিশেষ একটা কারণ আছে। রাহুল ওদের পাশে হাঁটতে হাঁটতে হঠাৎ পরীর দিকে তাকায়। এই পরী, ভার্সিটিতে তোমার নতুন ক্লাস তো শুরু হলো, নিউ ফ্রেন্ড সব মিলিয়ে কেমন চলছে? পরী সামান্য হাসলো, কিন্তু সেই হাসিতে ছিল নির্মলতার আভা ও বেশ উৎফুল্ল হয়ে বলে উঠল, খুব ভালো লাগছে ভাইয়া। আর একজন নিউ ফ্রেন্ড হয়েছে, ভীষণ ভালো হোক। ওর সাথে সময় খুব সুন্দর যায়, শুনেছি ও এখানকার। পরীর কথা শেষ হওয়ার আগেই সেহেরান যেন হঠাৎ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। আশেপাশে কে আছে কে নেই সেটুকু পর্যন্ত তোয়াক্কা না করেই ওর হাত শক্ত করে চেপে ধরল। সেহরান তাতে দাঁত চেপে শীতল অথচ প্রচণ্ড রুক্ষ কণ্ঠে বলে উঠল, কার সাথে বন্ধুত্ব করেছিস? টেল মি দ্য ট্রুথ। আমি তোকে স্পষ্ট বলেছিলাম কারোর সাথে তোর ফ্রেন্ডশিপ করা চলবে না। স্পিক আপ, স্পিক আপ, ড্যাম ইট। পরিভয়ে কেঁপে উঠল, আশেপাশে সবাই বিস্মিত দৃষ্টিতে তাকাচ্ছে ওদের দিকে। বাতাসে জমে উঠল অস্বস্তি। ঈশানী আর মাসুক ওদের দিকে এগিয়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। রাহুল আজ রাগে গর্জে উঠে বলল, প্লিজ এসকে, দিস ইজ নট ডান। তুই পুরো কথা না শুনে অকারণে ওকে ধমক দিচ্ছিস কেন? আগে শুনে নিয়ে ও কি বলতে চাইছে। কিন্তু সেহেরানের চোখে তখন আগ্নেয়গিরির শিখার মতো জেদ। না, আমি কিছু শুনতে চাই না। যখন আমি নিষেধ করেছি তখন ওর কারোর সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। ঈশানী হঠাৎ নিজেকে সামলাতে না পেরে সেহেরানের এই ব্যবহার দেখে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, তুই এত ইনসিকিউর কেন এসকে? মেয়েটার বয়সই বা কত? এখানকার সব কিছুই ওর কাছে নতুন। যদি ওর একজন ফ্রেন্ড হয়ে থাকে তাতে সমস্যা কোথায়? তুই ওকে এভাবে ট্রিট করছিস। আই অ্যাম সরি টু সে, এরকম যদি চলতে থাকে তবে একদিন সত্যিই তুই ওর মন থেকে অনেক দূরে সরে যাবে। সেহরা নিশানির কথা শুনে চোখ মুখ শক্ত করে। তার কণ্ঠে শীতল কিন্তু শানিত ধারালো ছুরির মতো বলে ওঠে, দেখ ঈশানী, ও আমার বউ। তাই আমি ঠিক কি করব, ও কার সাথে কথা বলবে, কোথায় যাবে, কি করবে, এগুলো ডিসাইড করার অধিকার একমাত্র আমার। তোকে তো বলিনি আমাদের মধ্যে হস্তক্ষেপ করতে। সো প্লিজ, নিজের চরকায় তেল দে। ঈশানী যেন হঠাৎ বজ্রহত হলো, ওর কথায় হৃদয়ের প্রবল আঘাত নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চুপ করে থেকে নিঃশব্দে বলল, সরি এসকে, আসলে তুই যে আমায় ফ্রেন্ড হিসাবে এতটা অযোগ্য ভাবিস এতদিন আমি তা বুঝিনি। এক্সট্রিমলি সরি। কথাটি শেষ করে ঈশানী দ্রুত পায়ে সামনে এগিয়ে গেল। চোখের কোণে জমে ওঠা অশ্রু সে লুকাতে চাইল, কিন্তু সেই ব্যথা অদৃশ্য হলো না পরীর দৃষ্টি থেকে। মাসুক পুরো স্তব্ধ হয়ে গেছে সেহেরানের কথা শুনে। ও ভেবেছিল এই সামান্য কথায় সেহেরান হয়তো রাগ করবে, কিন্তু এভাবে ঈশানীকে হেয় করবে তাও কল্পনাও করেনি। হঠাৎ সে থেমে গিয়ে বলল, আজকে তোর ব্যবহারটা আমার ভালো লাগেনি এসকে। বলেই সে ঈশানীর পিছু নিল। এই সব কিছু দেখে মুহূর্তেই পরীর বুক ভেঙে গেল। চোখের ভেতরে এক নীরব ঝড় বয়ে গেল। ঈশানীর অপমান ও সেহেরানের আচরণ মিশে গিয়ে তীব্র অভিমান ওর মনে জন্মালো। চোখে জল চিকচিক করতে লাগলো, মনে মনে বলল, এত ভালোবাসার পরেও এই মানুষটার মনে আমায় নিয়ে এত ইনসিকিউরিটি কেন? ধীরে ধীরে সে নিজের হাত সেহেরানের শক্ত মুঠি থেকে ছাড়িয়ে নিল। তাকে কিছু না বলেই সামনে এগিয়ে গেল। রাহুল কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল সেহেরানের দিকে। সে বুঝতে পেরেছে হয়তো সেহেরান ভেতরে ভেতরে খুব ডিস্টার্ব হয়ে গেছে। হয়তো কোনো গুরুতর বিষয় তাকে অস্থির করে রেখেছে, তাই ও শান্ত গলায় বলল, কোনো ব্যাপার না এসকে, মাঝে মাঝে আমরা নিজের অজান্তেই এমন ব্যবহার করে ফেলি। আমি জানি তুই কোনো গুরুতর কিছু নিয়ে ডিস্টার্ব আছিস, তাই না? সেহরান হঠাৎই যেন নিজের ভেতরে ফিরে এলো, মুখ গম্ভীর কিন্তু চোখে অনুতাপের ছাপ। ধীরে বলল, একমাত্র তুই আমায় বুঝতে পেরেছিস রাহুল। রাহুল ওর কাঁধে হাত রাখলো, কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, একটু পরে সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই তোকে ভীষণ ভালোবাসি এসকে। কিন্তু মলের এই আলো ঝলমলে আবহের ভেতরে সেই মুহূর্তে যেন আবছা ছায়ার মতো সবার সামনে, সবার মন থেকেই গেল তীব্র টানাপোড়েন, ভালোবাসা, অস্থিরতা আর অন্তদহন। এদিকে ইউভানও এসেছে শহরের এই অভিজাত মলে, নন্দিনী আর তাদের অনাগত সন্তানদের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে। চারপাশে মলের ঝলমলে আলোকছটা, মানুষের কোলাহল, বিজ্ঞাপনের কণ্ঠভেদী ধ্বনি, সব মিলিয়ে যেন এক অদ্ভুত আবহ তৈরি হয়েছে।
যেহেতু নন্দিনী আর তার আর ঘনিষ্ঠ কেউ নেই, তাই এই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে তাকে। ডাক্তার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নন্দিনী, দ্য প্রেগনেন্সি ইজ রিক্সি অ্যান্ড দেয়ার ইজ আ হাই চান্স অফ প্রিমেচিওর ডেলিভারি। আর তাই আগে ভাগেই সব কিছু গুছিয়ে রাখা জরুরি। তবু শপিং ব্যাগের ভার থেকেও ভারী মনে হলো ইউভানের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। হঠাৎ করেই অকারণ এক অবসাদ ভর করলো। পরীর স্মৃতি এসে জড়িয়ে ধরল তার অন্তরকে। মনের গহীনে যেন এক অশ্রুত আর্তনাদ ফিসফিস করে উঠল। যদি পরী আমাকে চিনতে পারে, তবে কেউ খুশি হবে, নাকি আমায় ভুল বুঝে দূরে সরে যাবে? চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল ইউভান, তারপর আবার নিজেকে সামলে নিল। দোকান থেকে দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র বাছাই করতে লাগলো। অথচ সেই মুহূর্তে তার দৃষ্টি গিয়ে থামলো এক পরিচিত অবয়বে। ভিড়ের ভেতর দাঁড়িয়ে থাকা পরী একটা ড্রেস হাতে নিয়ে গভীর মনোযোগে দেখছে। চারপাশে একবার চোখ বুলিয়ে নিচ্ছে, যেন অস্থিরভাবে কাউকে খুঁজছে। নিশ্চয়ই সেহেরানকে, কিন্তু ইউভানের নজরে মনে হলো তার চোখে উদ্বিগ্ন অন্বেষ আর ঠোঁটে চাপা অভিমান। আর অন্যদিকে পরী এক টুকরো নীলচে আলোয় মোড়া দোকানের ভেতরে দাঁড়িয়ে গভীর মনোযোগে একটি ড্রেস দেখছে। আঙ্গুলের ডগায় কাপড়ের বোলন ছুঁয়ে দেখছে, ঠিক যেন নিজের ভেতরের শূন্যতাকে যাচাই করছে। চোখ সামান্য নিচু, অথচ দৃষ্টি বারবার ভেসে যাচ্ছে আশেপাশে, অস্থির অনুসন্ধানের মতো। তার ভেতরে এক অদৃশ্য উদ্বেগ, কারণ সে জানে কিছুক্ষণ আগেই রাগে অভিমান করে একা চলে এসেছে এদিকে, আর সেহেরান এখনো তার কাছে ফিরেও আসেনি। মনের ভেতরে জমে উঠেছে অন্তদহময় অস্থিরতা। একদিকে শপিং মলের ঝলমলে আলো, অন্যদিকে বুকের ভেতর আধার জমাট বাঁধা। পরি দেখতে পাচ্ছে পোশাকের রং, নকশা, ঝলক, কিন্তু প্রকৃতপক্ষে তার মন একেবারেই অন্যত্র। যেন চোখ সামনে, অথচ হৃদয় ছুটছে দূরে কোথাও, অপেক্ষার প্রান্তরে সেহেরানের সন্ধানে। ইউভান ধীরে ধীরে এগিয়ে এলো। পায়ের শব্দ মিশে গেল মলের কোলাহলে, এক নিঃশব্দ ভেতরের ঢেউ বয়ে গেল তার হৃদয়ে। নরম অথচ স্নিগ্ধ কণ্ঠে সে বলল, অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুমি হয়তো ঠিক করতে পারছো না কোনটা নিবে। আমি কি তোমার হয়ে পছন্দ করে দেবো, অ্যাজ আ ব্রাদার? পরি হকচকিয়ে পিছনে ফিরে তাকালো। সেই পরিচিত কণ্ঠ, সেই অদ্ভুত টান। তার সামনে দাঁড়িয়ে আছে ইউভান। কেন জানি মুহূর্তেই পরীর বুক ভরে গেল অচেনা প্রাণশক্তিতে। যেন এক অদৃশ্য ফাঁকা স্থান ভরে উঠল। পরী মনে হলো, আজ যদি আমার ভাইয়া থাকতো, তবে এমন করেই তো খেয়াল রাখতো আমার। ইউভানের এই স্নেহ তার আবছা স্মৃতিকে আলোড়িত করলো। মনে হলো এই অপরিচিত অথচ অচেনা চেনা মানুষটিকে সে বহুদিন ধরে অনুভব করেছে, খুব কাছ থেকে, ভ্রাতৃসুলভ স্নেহের ছায়ায়। কিন্তু কোনো কিছু স্পষ্ট মনে পড়ছে না তার। ইউভান এবার স্বভাবসুলভ ভঙ্গিতে হাত বাড়িয়ে পরীর কপালের হালকা টোকা দিল, যেন সহজ এক অভ্যাস থেকে উঠে আসা অঙ্গভঙ্গি। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। পরি, তুমি এখানে একটা ড্রেস চুজ করতে এতটা কনফিউজড? কথাটা শুনে পরীর বুক হঠাৎ কেঁপে উঠল। তার শৈশবের এক ঝলক মনে পড়ল। কেউ ঠিক এমন করে টোকা দিত, এমন করে মায়া ভরা ঠাট্টায় ডাকতো তাকে। মুহূর্তেই ওর গলার কাছে দলা বেঁধে উঠল স্মৃতির কুয়াশা। কপালে ঘাম জমে উঠল। এক ধরনের অদ্ভুত অন্তর্দহন তাকে কাবু করে তুলল। ইউভান খেয়াল করলো পরীর মুখ ফ্যাকাশে হয়ে এসেছে, তার দৃষ্টি বিক্ষিপ্ত। দেহে অস্থিরতার শিহরণ স্পষ্ট বোঝা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ইউভান এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলো। কণ্ঠে নিখাত উদ্বেগ, কি হলো পরী? শরীর খারাপ লাগছে? বলো না ভাইয়াকে, পানি খাবে? পরি তার দিকে তাকিয়ে রইল, চোখে ছলছল অশ্রু নিয়ে। ঠোঁট কাঁপতে লাগলো। অবচেতন মন থেকে বেরিয়ে এলো এক অনার্চিত আত্মি, স্যার, আপনাকে কি আমি ভাইয়া বলে রাখতে পারি? কথাটা শুনে ইউভানের বুকের ভেতর যেন জমে গেল বিশাল শিলার মতো নীরবতা। চেয়ে রইল পরীর দিকে স্তব্ধ হয়ে। চোখের গভীরে হাহাকার আর দ্বন্দ্বের ছায়া। তারপর হঠাৎ যেন নিজের অজান্তেই নিজের ভেতরেই ভয় পেয়ে গেল সে। ধীরে ধীরে সরে দাঁড়ালো। ঠোঁটে বিড়বিড় করে উঠল আবেগে পড়ে, আমি এটা কি করতে যাচ্ছিলাম? কিন্তু কোনো উত্তর না দিয়ে গম্ভীর পদক্ষেপে উল্টো দিকে ফিরে চলে গেল সে। মলের কোলাহল, আলো, ভিড়, সবকিছুর ভেতরে তার পায়ের শব্দ যেন অদ্ভুত প্রতিধ্বনিত হয়ে বাজল। পরি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। মনে হলো বুকের ভেতর এক অচেনা শূন্যতা গিলে ফেলেছে তাকে। শপিং মলের ভেতরকার ঝলমলে আলো, মানুষের কোলাহল আর চঞ্চলতার ভিড়ে হঠাৎ পরীর পিঠে কারোর হাতের স্পর্শ এসে পড়ে।
বিদ্যুতের মতো সারা শরীর কেঁপে ওঠে তার। ধীরে ধীরে ফিরে তাকাতেই দেখে সামনেই সেহরান দাঁড়িয়ে আছে। সেহরান পরীর মুখের দিকে তাকিয়ে মুহূর্তে আঁতকে ওঠে তার দৃষ্টি পরীর ফ্যাকাশে মুখে, কপালে ঘামের বিন্দুতে। উদ্বিগ্নতায় গলা ভারী হয়ে আসে তার। সে পরীর গালে হাত রেখে আতঙ্কিত স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড জান? চোখ মুখের এই অবস্থা কেন তোর? পরী কিছু বলেই না, নিঃশব্দ অশ্রুজল যেন সব উত্তর বহন করে। অদৃশ্য অন্তদাহন এবং অতিরিক্ত শারীরিক দুর্বলতার জোরে সে হঠাৎ সেহেরানকে জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে দিয়ে কণ্ঠ কাম্পমান হয়ে কেঁপে উঠল ওর। প্লিজ আমায় বাড়ি দিয়ে আসুন, শরীরটা ভীষণ খারাপ লাগছে, প্লিজ চলুন না এখান থেকে। সেহেরান দীর্ঘক্ষণ পরীর চোখে চোখ রাখল, হৃদয় অন্তদহনময় ব্যথায় জর্জরিত হয়। সে বুঝতে পারল এখন হাজার প্রশ্ন করলেও পরী এই মুহূর্তটাকে কিছুই বলবে না। নিশ্চিতভাবে এমন কিছু ঘটেছে যা তার অজানা, যা রক্তের স্পন্দনকে অব- অবশ্যীভূত করেছে। পাশে রাহুল, মাসুক ও ঈশানী, তাদের চোখে উদ্বেগ আর মনো বেদনার ছায়া। তারা নিঃশব্দে পরীর দিকে তাকিয়ে আছে, মনে অনিশ্চয়তা ও হেয় প্রতিপন্নিতার চিহ্ন ছড়িয়ে। সেহরান চুপচাপ বলল, তোরা থাক এখানে, আমি ওকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, কাল না হয় আবার আসবো। মাসুক আশ্বস্তভাবে বলল, প্রবলেম নেই, আমরা সবাই আবার কাল আসবো, পরি সুস্থ হলে। চল, আজ তোর বাড়িতে যাব সবাই, একসাথে সবাই মিলে সময় কাটাবো, তাহলে পরির ভালো লাগবে। সেহরান ওদের সম্মতি জানিয়ে রওনা হলো। হঠাৎ তার ফোন বেজে উঠে, তাকিয়ে দেখে মিস্টার জ্যাকসনের কল। তার হৃদয়ের গহ্বর থেকে অস্থিরতার স্রোত বয়ে গেল। সেহরান কল রিসিভ করলো এবং সবাইকে পার্কিংয়ে অপেক্ষা করতে বলল। মিস্টার খান, আপনি এখন কোথায়? জ্যাকসন কণ্ঠ শব্দে উত্তেজনার ঝাপটা। সেহরান বিরক্তি অল্প রেখেই বলল, ক্যানি টি কাট পোর্টস মলে আছি, বাট হোয়াই? জ্যাকসন উৎসাহে উল্লাসিত হয়ে বলল, ও গ্রেট, আপনি প্লিজ নিচে আসুন শীঘ্রই, আপনাকে কিছু দেখানোর আছে। এরপর কল কেটে গেল। সেহরান বুঝলো নিশ্চয়ই কোনো জরুরি কিছু ঘটেছে। সে দ্রুত পার্কিংয়ে পৌঁছে ঈশানীকে বলল, ইস্যু, তুই পরীকে নিয়ে আমার বাড়িতে চলে যা, এখানে একটা কাজ পড়ে গেছে, ইটস আর্জেন্ট। কাজ শেষ করে আমরা সবাই ফিরছি, ততক্ষণে তুই পরীকে দেখে রাখিস। ঈশানী সম্মতি সূচক মাথা নাড়িয়ে গাড়িতে গিয়ে বসেছে। সেহরান ধীরে পরীর কাছে এসে ওর কপালে চুমু দিয়ে বলল, সরি জান, আমি একটু পরেই ফিরছি, বাসায় গিয়ে রেস্ট কর। পরী কোনো উত্তর দেয় না, চোখের ভেতরে অভিমানী নীরবতা জমাট বেঁধে আছে। সে শুধু চুপচাপ গাড়িতে গিয়ে বসে। গাড়িটি ধীরে ধীরে চোখের আড়ালে মিলিয়ে যায়। ওদের গাড়ি চোখের আড়াল হতেই মাসুক প্রশ্ন করলো, কি হয়েছে এসকে? সেহরান ওদের কোনো উত্তর না দিয়ে ফোনে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ওদের কাছে জ্যাকসন উপস্থিত হলো। সেহরান বলল, টেল মি মিস্টার জ্যাকসন, হোয়াট উইল ইউ শো? জ্যাকসন একটু দূরে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারায় কিছু দেখালো। সেহেরান ধীরে ধীরে তাকালো, আর মুহূর্তের মধ্যে তার চোখে বহু কাঙ্ক্ষিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। হৃদয় যেন জমাট বাঁধল তার, মুখের পেশি শক্ত হয়ে গেল, হাতের মুঠি চাপা কোধে দৃঢ় হয়ে উঠল। রাহুল ও মাসুকও ওর দৃষ্টি বরাবর সেদিকে তাকিয়ে দেখলো, আর মুহূর্তেই তাদেরও হৃদয় স্তব্ধ হয়ে গেল, যেন হঠাৎ সময় থেমে গেছে। মলটির ফিসফিস, মানুষের চাপা শব্দ, ঝলমলে আলো, সবই যেন থমকে দাঁড়ালো, শুধুই তাদের চারপাশে চাপ সৃষ্টি করছিল। জ্যাকসন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার কাজ এই পর্যন্ত ছিল মিস্টার খান, এখন আমি আসছি, কাল কথা হবে। এরপর সে চলে গেল, যেন শুধু একটি নিঃশ্বাসের মতো অদৃশ্য হয়ে গেল। সেহরান নিঃশব্দে সেদিকের দিকে এগিয়ে গেল, প্রতিটি পদক্ষেপ যেন অন্তর্দহময় উত্তেজনায় লিপ্ত। রাহুল ও মাসুক একে অপরের দিকে তাকিয়ে এক অদ্ভুত অনিশ্চয়তা অনুভব করলো, যেন তারা আসন্ন ঝড়ের পূর্বাভাস টের পেয়ে গেছে। দুজনেই জানতো এই দিনটির মুখোমুখি তাদের বন্ধু সেহরানকে একদিন না একদিন হতেই হবে। নিয়তির অনিবার্য সংঘর্ষ আজ অবশেষে সশরীরে উপস্থিত হলো। তবু তাদের বুকের গভীরে বয়ে চলে তীব্র অন্তর্দহন। এরপর কিভাবে সেহরানকে সামলাবে? তার চোখে যে প্রতিশোধের দাও দাও আগুন জ্বলে উঠেছে, তা কি নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব? আর পরি, যদি কখনো সে জানতে পারে, তবে কি তার ভঙ্গুর হৃদয় ভেঙে যাবে হাজার টুকরোয়, নাকি সে নিজেই হয়ে উঠবে এই সম্পর্কের করুণ পরিণতির কেন্দ্রবিন্দু? শপিং মলের বাতাসে অদ্ভুত এক অস্থিরতা জমাট বেঁধে উঠল। মানুষের ভিড়, ফিসফিস শব্দ,
দূরে কোথাও বাজতে থাকা কাচের গ্লাসের টুংটাং সব মিলিয়ে যেন এক অদৃশ্য শোক সঙ্গীতের আবহ তৈরি হলো। মনে হচ্ছিল ইতিহাসের কোনো অপ্রকাশিত অধ্যায় ধীরে ধীরে উন্মোচিত হতে যাচ্ছে। তাদের মনে অজানা আতঙ্ক, সন্দেহ, বাতিকগ্রস্ততা ও অধপতিত নিরাপত্তাহীনতার স্রোত বইছে। এদিকে ইউভান নিজের সব ব্যাগ গাড়ির ভেতরে রেখে সোজা হয়ে দাঁড়ালো। হঠাৎ তার অন্তঃচেতনায় এক অদ্ভুত অনুভূতি জাগলো। মনে হলো কেউ কঠোর অমার্জিত দৃষ্টি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। চোখ তুলে সামনের দিকে তাকাতেই সে মুহূর্তেই জমে গেল। ধীরে ধীরে যেন মৃত আত্মার মতো সেই ব্যক্তিটির মুখোশহীন অথচ শক্তিশালী উপস্থিতি তার দিকে এগিয়ে আসছে। ইউভানের শরীর অবশ হয়ে গেল, অন্তর্জগৎ জড়ো হয়ে গেল এক অচেনা আতঙ্কে। শপিং মলের কোলাহল, আলো, মানুষের ফিসফিস সবই যেন একটি দূরবর্তী নিঃশব্দ ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়েছে। শুধু তার হৃদয়ে ওই দৃশ্যের অন্তর্দহনময় ভীতি বাকি রইল। দূরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠল। তার দেহভঙ্গি দৃঢ়, চোখের গভীরে যেন জমাট বাঁধা প্রতিশোধের ছায়া। ঠোঁট চেপে রাখা, মুখোশের পেশি টান টান, যেন প্রতিটি রন্ধ্রে বিষাক্ত হিংস্রতা জমে আছে। এক পা করে এগিয়ে আসার সাথে সাথে পার্কিং জোনে প্রতিধ্বনিত হচ্ছিল ধাতব ধ্বনি, যেন প্রতিটি শব্দ ভেঙে দিচ্ছে নীরবতার কাজ। ইভান একভাবে তাকিয়ে থাকে ব্যক্তিটির দিকে। তার বুকের ভিতর ধক ধক শব্দ শুরু হলো। কপালে অচেনা ঘাম জমে উঠলেও মনে হলো অদৃশ্য কোনো শিকল তাকে অতীতের অন্ধকার থেকে হঠাৎ টেনে তুলেছে। ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ আটকে যাচ্ছিল গলায়। তার চোখ বিস্ফোরিত, শ্বাসরুদ্ধ। এক ভয় তার দেহকে স্থবির করে রেখেছিল। ছায়ামূর্তিটি আরো এগিয়ে এলো তার কাছে। আলো অন্ধকারের খেলায় তার মুখে ফুটে উঠল শীতল অথচ রক্তাক্ত হাসি। এমন এক হাসি যা দুঃস্বপ্নকেও ম্লান করে দেয়। তার চোখের দৃষ্টিতে যেন খণ্ডিত বজ্রপাত, যা এক ঝলকেই ভেদ করে দিচ্ছে ইউভানের অন্তর্গত গোপন শিরা উপশিরা। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, সবকিছুর শব্দ যেন মিলিয়ে গেল। না কোনো পাতার খসখস, না কোনো মানুষের পদধ্বনি। শুধুমাত্র হৃদয় স্পন্দনের প্রচণ্ড শব্দ বাজতে লাগলো দুজনের কানে। সময় যেন নিস্তব্ধতার অন্ধকারে আটকে গেল। দুজনের দৃষ্টি একে অপরকে গ্রাস করলো। একদিকে ভীতির কম্পন, অন্যদিকে প্রতিহিংসার অগ্নিফুলিঙ্গ। সেই ক্ষণিকের চোখাচোখিতে যেন উন্মোচিত হলো বহু বছরের জমে থাকা শোক, বিশ্বাসঘাতকতার ইতিহাস আর প্রতিশোধের নীরব অঙ্গীকার। সন্ধ্যার এই আলো নিস্তেজ হয়ে এলো। বাতাসের গায়ে এক অজানা শীতলতা ভর করলো। ছায়ার আলোয় গড়া সেই মুহূর্তে পৃথিবী থমকে দাঁড়িয়ে রইল, যেন নিয়তি নিজেই এক ভয়ঙ্কর খেলার সূচনার ঘোষণা করলো। মুহূর্তটুকুতে কারোর কোনো কথা ছিল না, কিন্তু নীরবতার ভেতরে সবকিছু স্পষ্ট হয়ে উঠেছিল। যেন দিগন্ত জোড়া ইতিহাস, দুঃখ আর প্রতিশোধের আবহ একসাথে এসে জমে উঠেছিল এই নীরব জায়গায়। সেহরান এক হাত দূরে থেমে দাঁড়ালো ইউভানের সামনে, চোখে এক অচেনা বিষাক্ত দীপ্তি। সে ঠান্ডা অথচ ক্ষুব্ধ গম্ভীর স্বরে বলল, ফাইনালি, আফটার অল দিস ইয়ার্স, দ্য মোমেন্ট আই হ্যাভ বিন waiting for is here. We meet after so many years, big bro. শব্দগুলো যেন শূন্য প্রকৃতিতে দূরে কোথাও প্রতিধ্বনি তুলল। ফাইনালি, ফাইনালি। ইউভান আচমকা চমকে উঠল। বুকের ভেতর ধ্বনিত হলো এক অদৃশ্য ধাক্কা। তার গলা শুকিয়ে গেল। চোখ কেঁপে উঠল অচেনা আতঙ্কে। ঠোঁট কাঁপতে কাঁপতে ফিসফিস করে ভাঙা কণ্ঠে বলে, কি কি কিট্টো, তুই? চারপাশে মুহূর্তের জন্য বাতাস থমকে গেল। সেহেরানের মুখে কোনো আবেগ নেই, কিন্তু তার দৃষ্টি ছিল আগ্নেয়গিরির গভীর স্ফুলিঙ্গর মতো। ধীরে ধীরে আরো এগিয়ে এলো সে। পেশি শক্ত, চোয়াল টান টান, বুকের ভেতর যেন জমাট রক্তের ঢেউ বয়ে চলেছে। সে থেমে শ্বাস ফেলে শীতল অথচ দম আটকানো স্বরে বলল, কল মি মিস্টার সেহরান খান, দ্য ম্যান হু কেম ব্যাক টু ফিনিশ হোয়াট ইউ স্টার্টেড। তার শব্দের সাথে সাথে পুরো জায়গাটায় জমে উঠল অদ্ভুত হাহাকার। বাতাসে ছড়িয়ে পড়ল অশ্রুত বর্জ্যপাতের গর্জন। ইউহানের বুক হঠাৎ অনিয়মিতভাবে কেঁপে উঠল, যেন সে টের পাচ্ছে এই অঘোষিত যুদ্ধের শিকড় তার অতীত থেকে টেনে এনেছে বর্তমানে। সেহরান ধীরে ধীরে এগিয়ে এসে ইউভানের চোখে কথিত দৃষ্টি রাখে। তার চোখে জমাট বরফের মতো অচেনা দীপ্তি, কণ্ঠে যেন আগ্নেয় লোভনীয় লাভা গলে ঝরছে।
যেন প্রতিটি শব্দে অন্তর্দহন, প্রতিটি দৃষ্টিতে অতীতের ক্ষতচিহ্ন উন্মুক্ত হলো। সে ঠান্ডা অথচ দম আটকে যাওয়ার স্বরে বলল, কি ভেবেছ আমি সবকিছু এত সহজেই ভুলে গেছি? বিগত 11 বছরের প্রতিটা রাত আমাকে মনে করিয়ে দিয়েছে আমি ঠিক কি কি হারিয়েছি শুধুমাত্র তোমার কারণে। ইভান হঠাৎই হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল নিচে, তার শরীর কাঁপতে লাগলো, হৃদয়টা যেন অস্থির ঢেউয়ে তলিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে গেল, নিঃশ্বাস আটকে ধরল অনিশ্চয়তার জালে। তার কণ্ঠ থেকে বের হলো অনুনয়ের সুর, আমি চাইনি এসব, বিশ্বাস কর কিট্টু, আমি সত্যি চাইনি। চলবে।